নদী শব্দটি শুনলেই কল্পনায় ভেসে ওঠে প্রকৃতি মায়ের কোলে জাগ্রত এক শিশুর ছবি। কখনো সে অজস্র কান্নার স্রোতের মতো বয়ে চলে, আবার কখনো শান্ত শিশুর মতো নিশ্চুপ হয়ে থাকে। কিন্তু কখনো কি ভেবেছেন, একটি মরা নদী, যার কোনো স্রোত নেই, কোনো পানি নেই, সেটাই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? আসসালামু আলাইকুম তাফিম ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা ভূত এফএম ডার্কে পাঠানো আমার প্রথম ঘটনা। ঘটনাটির সাথে আমি সরাসরি জড়িত, তাই ঘটনাটা অনেক বড়। আমি সাজিয়ে লিখতে পারবো কিনা জানি না, তবে যতটা সম্ভব চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। অনেকেই মূল্যবান সময় দিয়ে শুনতে এসেছেন, তাই আর দেরি না করে শুরু করছি। আমি মোহাম্মদ আশিকুর রহমান অমিত, বলছি কুষ্টিয়া জেলার ছোট্ট একটি গ্রাম বাসগ্রাম থেকে। আমি একজন ঘোস্ট ইনভেস্টিগেটর। আমাদের প্রায় ১৩ জনের একটি টিম আছে, একজন ওস্তাদও আছেন। আমরা বিভিন্ন প্যারানর্মাল জায়গায় গিয়ে তদন্ত করি। ভৌতিক কিছু আছে কিনা খুঁজে দেখি। এই ছোট বয়সেই আমি অনেক কিছু দেখেছি যা হয়তো কেউ দেখতে চাইবে না। আমাদের গ্রামটি ডাকুয়া নদীর পাড়ে অবস্থিত। এই নদী গড়াই নদীর একটি ছোট শাখা। নদীটা এতটাই মৃত যে বর্ষাতেও কোমরের বেশি পানি ওঠে না। গরমে শুকিয়ে যায় পুরো নদী। আমরা সেখানে ক্রিকেটও খেলি। নদীর ওপারে আছে একটি পুরনো শ্মশান ঘাট, হিন্দু সম্প্রদায়ের। ঘটনা শুরু ২০২৪ সালের জুলাই মাসে। আমাদের গ্রামের একজন অটোচালক, নাম রহিম। তার ছেলে রতন, বয়স ৭ থেকে ৮ বছর। একদিন বিকেলে রতন ফুটবল নিয়ে খেলতে বের হয়, কিন্তু সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেলেও সে আর ফিরে আসে না। তার মা খুঁজতে বের হন, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। পুরো গ্রাম একত্রিত হয়ে খোঁজ করে, নদীতেও খোঁজা হয়, কিন্তু কোনো চিহ্ন নেই। পরদিন সকালেও খোঁজ চলতে থাকে। মাইকিং করা হয় আশেপাশের গ্রামে। ২ দিন কেটে যায়, রতনের কোনো খোঁজ নেই। তৃতীয় দিনে রতনের চাচি নদীর মাঝে ভাসতে থাকা একটি লাল ফুটবল দেখতে পান। সবাই নদীতে নামে, কিন্তু পানি এত স্বচ্ছ, তবুও কিছুই নেই। ফায়ার সার্ভিস, পুলিশ সবাই আসে, তবুও রতনকে পাওয়া যায় না। ২ দিন পর রতনের ছোট মামা নদীতে নামেন। হঠাৎ গরুটা অস্বাভাবিক আচরণ করে, ছুটে পালিয়ে যায়। মামা আবার পানিতে নামেন। ডুব দিতেই কিছু দেখে উঠে এসে চিৎকার করে অজ্ঞান হয়ে যান। লোকজন এসে তাকে জিজ্ঞেস করলে বলেন, নিচে ভয়ঙ্কর কিছু দেখেছেন। পরে লাশ উদ্ধার করা হয়। সে রতন। লাশের অবস্থা ছিল ভয়াবহ। ২ হাত আকাশের দিকে তোলা, চোখ বের হয়ে গেছে, জিভ অস্বাভাবিকভাবে বাইরে। দাফন করা হয় তাকে ১ মাস পর। শান্তা নামে এক মেয়ে নদীতে কাপড় ধুতে যায়, কিন্তু আর ফিরে আসে না। নদীর পাড়ে পাওয়া যায় শুধু কাপড়, জুতো এবং পানিতে নামার চিহ্ন। ৪ দিন খোঁজ করেও কিছুই পাওয়া যায় না। ৫ মাস পর নদী শুকিয়ে যায়। আমরা ক্রিকেট পিচ কাটতে যাই। মাটি কাটতে গিয়ে রক্ত বের হতে দেখি। খুঁড়ে দেখি একটা পা। পুলিশ এসে লাশ উদ্ধার করে। সে শান্তা। অদ্ভুত ব্যাপার, ৫ বছর আগের লাশ, কিন্তু শরীর পচেনি। পুরো শরীরে ফোস্কা, আর একই ভঙ্গি, হাত আকাশের দিকে, চোখ জিভ বের হয়ে আছে। পরের বর্ষায় আরেকটি ঘটনা। নদীর ওপারের এক ছেলে পাট ভেজাতে নেমে আর ফিরে যায় না। তার লাশ পাওয়া যায় পাটের ভেতরেই। একই অবস্থা। এবার আমরা সিদ্ধান্ত নেই এই রহস্য উদ্ঘাটন করব। রাতে শ্মশান ঘাটে যাই। ৪ দলে ভাগ হয়ে ক্যামেরা, টর্চ নিয়ে বসে থাকি। রাত ২টা ১৫। হঠাৎ সব আলো নিভে যায়। চারদিকে অন্ধকার। দূরে একটা আলো দেখা যায়, ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখতে পাই একটি ছোট নৌকা, একটি সাদা অবয়ব, হাতে একটি মাথা, আর চারপাশে কালো ছায়া। কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ছে না। হঠাৎ নদীতে প্রবল স্রোতের শব্দ, তারপর একটা তীব্র গোঙানির আওয়াজ। আমরা দেখি মহিলার মাথা, জিভ বের হয়ে আছে।
সে মাথাটা পানিতে ফেলে দেয়। আমরা বুঝে যাই এটা থামাতে হবে। আমাদের শেখানো আমল পড়তে শুরু করি। একটি কাচের বোতলে ফুঁ দেই। হঠাৎ বোতল ভরে যায় কালো ধোঁয়ায়। আমরা দৌড়ে ওস্তাদের কাছে যাই। তিনি বোতলটি লাল কাপড়ে মুড়ে একটি কূপে ফেলে দিতে বলেন। আমরা তাই করি। আলহামদুলিল্লাহ, তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আজও কেউ সেই নদীতে নামে না। নদীটা আছে, কিন্তু মানুষের মন থেকে মুছে গেছে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শোনাবেন আর আমার জন্য দোয়া করবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম ডার্কে। আমি তাফহিম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে বাস্তব, দীর্ঘ এবং শিহরণ জাগানো একটি ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছেন প্রবাসী সিফাত সাইদ। বর্তমানে তিনি লিভারপুলে থাকেন, পেশায় একজন ডেটা ইঞ্জিনিয়ার। তবে ঘটনাগুলো ঘটেছিল বাংলাদেশে, তাদের নিজস্ব বাড়িতে। তাদের বাড়ি চট্টগ্রামের হালিশহর এলাকার আব্দুরপাড়ায়। পরদাদার সময় থেকে জায়গাটা তাদের দখলে থাকলেও পাকা বাড়ি নির্মাণ করা হয় প্রায় ৩০ বছর আগে। পুরনো বাড়ি ভেঙে নতুন করে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করার সময় এলাকার কিছু মানুষ এবং দূরবর্তী আত্মীয়রা তাদের সাবধান করেছিল। তারা বলেছিল, এই জায়গাটা ভালো না, এখানে বহুদিন ধরে জিনের আস্তানা রয়েছে। কিন্তু সিফাতের বাবা এসব কথায় তেমন গুরুত্ব দেননি। তিনি বলেছিলেন, সমস্যা হলে হুজুর এনে ব্যবস্থা করা হবে। এরপর শুরু হয় নির্মাণ কাজ। কিন্তু কাজ শুরু হওয়ার পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। মিস্ত্রি আর নাইট গার্ডরা অভিযোগ করতে শুরু করে। তারা বলতো, এখানে কাজ করতে শান্তি লাগে না, কেমন অস্বস্তি হয়। একদিন তারা অবাক হয়ে দেখে ভারী কংক্রিট মেশিন, যেটা সরাতে কয়েকজন লাগে, সেটা নিজে নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। অবশেষে বাড়ি তৈরি হয় এবং তারা সেখানে থাকা শুরু করে। কিন্তু অদ্ভুত অভিজ্ঞতাগুলো তখনও শেষ হয়নি। একদিন সিফাত তার বাবার সাথে নামাজ পড়ছিল। তার বাবা ইমামতি করছিলেন আর সে পেছনে দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে হলো তারা দুজন না, তিনজন নামাজ পড়ছে। তার পাশেই যেন আরেকজন দাঁড়িয়ে আছে। এমন অনুভূতি এতটাই স্পষ্ট ছিল যেন কেউ সত্যিই সেখানে উপস্থিত। এরপর ভাড়াটিয়াদের কাছ থেকেও নানা অভিযোগ আসতে থাকে। রাত গভীর হলে পাশের রুম থেকে পেরেক মারার মতো শব্দ, ধুম ধুম শব্দ ভেসে আসত। আবার কখনো রাত ১টার দিকে ছাদ থেকে এমন শব্দ হতো যেন কেউ পাটায় মশলা পিষছে। পরিস্থিতি বুঝে একসময় একজন রাকি বা হুজুরকে ডাকা হয়। তিনি এসে বলেন, এই বাড়িতে কিছু ভালো জিনের বসবাস আছে, যারা প্রায় ২০০ বছর ধরে এখানে রয়েছে। তারা এই জায়গা ছাড়বে না, বরং এই পরিবারকে রক্ষা করবে। এরপর আসে আরও অদ্ভুত এক ঘটনা। সিফাত তখন ক্লাস 8-এ পড়ে। তার বড় ভাই বিদেশ থেকে একটি মোবাইল পাঠিয়েছিল। তার অভ্যাস ছিল ঘুমানোর সময় মোবাইলটা পাশের টেবিলে রেখে দেওয়া। একদিন দুপুরে ঘুমানোর সময় সে একটি স্বপ্ন দেখে। সে দেখে তার রুমে শুয়ে আছে। হঠাৎ জানলা দিয়ে কালো কাপড় পরা এক মহিলা ভেতরে ঢুকে পড়ে। মহিলার চেহারা ফর্সা, উচ্চতা খুব বেশি না। সে এসে সিফাতকে বলে, তুমি বারবার সতর্ক করার পরও মোবাইল বাইরে রেখে ঘুমাও, চুরি হয়ে গেলে কি করবে? এই বলে সে মোবাইলটা তার হাতে দিয়ে দেয়। হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সে দেখে মোবাইলটা সত্যিই তার হাতেই। কয়েক ঘন্টা পরেই খবর আসে তাদের বিল্ডিংয়ের নিচ তলায় একটি মোবাইল চুরি হয়েছে। এরপর আরও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। এক রাতে তার খালা দেখেন তার মতো দেখতে একজন মশারির উপর লাফাচ্ছে, একেবারে বানরের মতো আচরণ করছে। আরেক খালা দেখেন জাম গাছের উপর তার মায়ের মতো দেখতে এক অবয়ব বসে জাম খাচ্ছে। সিফাত নিজেও একদিন দেখে রাস্তা দিয়ে তার মতো দেখতে আরেকজন হেঁটে যাচ্ছে, একই চেহারা, একই পোশাক। কিন্তু যাওয়ার সময় সে ফিরে তাকিয়ে হেসে দেয়। এখানেই শেষ নয়। এক রাতে তারা কাজিনদের সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন তারা অনুভব করে রাতে ছাদের উপর ঠিকের মতো করে কেউ আড্ডা দিচ্ছিল, হাসছিল।
সবচেয়ে ভয়ঙ্কর অংশটা শুরু হয় তার ক্লাস 6 থেকে। একদিন দুপুরে ঘুমানোর সময় সে দেখে এক বিশাল কালো অবয়ব জানালা দিয়ে ঢুকে আসে। চুলগুলো বিশাল আর কোকড়া, শরীর মোটা আর ভয়ঙ্কর। কোনো কথা না বলে সে সিফাতকে এক হাতে তুলে নেয় এবং রুমের এক জায়গা থেকে আরেক জায়গায় আছাড় মারতে থাকে, এতটাই জোরে যেন যে কোনো সময় মৃত্যু হতে পারে। সে নিজেকে রক্ষা করতে পারছিল না। এই দুঃস্বপ্ন একদিন না, টানা 4 বছর ধরে চলতে থাকে। অবশেষে তার বাবা একজন হুজুরের কাছে নিয়ে যান। হুজুর বলেন, একটি বদ জিন তাকে আক্রমণ করছে যাতে সে জীবনে এগোতে না পারে। তিনি কিছু আমল দেন, পানি পড়া দেন। এরপর একদিন ক্লাস 10-এ থাকা অবস্থায় আবার সেই জিনটি আসে, কিন্তু এবার কিছু ভিন্ন ঘটে। যখন জিনটি তাকে তুলে নেয়, হঠাৎ তার চোখ খুলে যায়। সে নিজের বাম হাত দিয়ে জিনের হাত চেপে ধরে আর ডান হাতে উল্টো সেই জিনকেই আছাড় মারে। জিনটি বিকট শব্দ করে এবং সেদিনের পর থেকে আর কখনো ফিরে আসেনি। পরে হুজুর ও তার বাবা বলেন, এই জিনটি দূর থেকে তাকে ভয় দেখাতো, কিন্তু তাদের বাড়ির ভেতরে থাকা ভালো জিনদের কারণে কাছে এসে ক্ষতি করতে পারত না। সেই ভালো জিনরাই তাকে সাহায্য করেছিল। সিফাত বলেন, এটা হয়তো তার জীবনের একটি পরীক্ষা ছিল। এই ছিল তাদের নিজের বাড়ি কেন্দ্রিক ভয়ঙ্কর কিছু বাস্তব অভিজ্ঞতা। আজকের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো অজানা, অদেখা, ভয়ঙ্কর ঘটনার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর মনে রাখবেন, অন্ধকার সবসময় নিঃশব্দে আপনাকে দেখছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম ডার্কে। আমি তাফিম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাস্তব শিহরণ জাগানো ঘটনা। এই পর্বের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন আবু হুরায়রা নামের এক শ্রোতা। ঘটনাটি তার দাদার সাথে ঘটেছিল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহিরমাদি সদরঘাট গ্রামে বহু বছর আগে। ঘটনার সময় তার দাদা ছিলেন কলেজের ছাত্র। প্রতিদিনের মতো সেদিনও তিনি তার বন্ধুদের সঙ্গে পাশের একটি গ্রামে তাস খেলতে গিয়েছিলেন। রাত বাড়তে থাকে। একে একে বন্ধুরা চলে যায়, কিন্তু খেলায় মেতে থাকায় তিনি খেয়ালই করেননি সময় কতটা পেরিয়ে গেছে। হঠাৎ যখন খেয়াল হলো, তখন রাত প্রায় 2টা। বন্ধুরা তাকে বাড়ি পৌঁছে দিতে চাইলেও তিনি রাজি হননি, কারণ রাস্তা তার চেনা আর গ্রাম তো নিজেরই। বাড়ি ফেরার পথে একটি ঝোপঝাড় ছিল, অনেকটা জঙ্গলের মতো। সেখানে গ্রামের বিয়ে বা হাটের দিনে গরু ছাগল জবাই করা হতো। রাতের নির্জনতায় জায়গাটা এমনিতেই একটু ভয়ঙ্কর লাগত। তিনি যখন ওই ঝোপের কাছাকাছি পৌঁছালেন, ঠিক তখনই ভেতর থেকে একটি বড়সড় কালো কুচকুচে বিড়াল বেরিয়ে এলো। প্রথমে তিনি বিষয়টা স্বাভাবিক ভাবলেন, হয়তো উচ্ছিষ্ট কিছু খাচ্ছিল, কিন্তু একটু এগোতেই তিনি বুঝতে পারলেন কিছু একটা ঠিক নেই। বিড়ালটি তার পেছন পেছন হাঁটছে আর ধীরে ধীরে তার আকৃতি বড় হয়ে যাচ্ছে। তার মনে পড়ে যায় গ্রামের মুরব্বিদের কথা। গভীর রাতে অস্বাভাবিক কোনো প্রাণী যদি পথ আটকায়, সেটা অশুভ সংকেত হতে পারে। ভয় ধীরে ধীরে তাকে গ্রাস করতে থাকে। তিনি হাঁটার গতি বাড়ান, তারপর একসময় দৌড়াতে শুরু করেন। দৌড়ানোর সময় হঠাৎ পেছনে তাকিয়ে যা দেখলেন, তা দেখে তার বুক কেঁপে ওঠে। সেই বিড়ালটি আর বিড়াল নেই, এটি এখন বিশাল এক কুকুরের রূপ নিয়েছে। চোখ দুটো অস্বাভাবিক আর ভীষণ হিংস্র। প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে তিনি সদরঘাট বাজারের কাছে পৌঁছে যান। সেখানে তিনি দেখতে পান আব্দুল নামের এক প্রতিবেশী নদীর পাশে মাছ ধরার ফাঁদ পাহারা দিচ্ছে। আব্দুলকে দেখা মাত্রই সেই ভয়ঙ্কর প্রাণীটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে তিনি সব ঘটনা খুলে বলেন। তার ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি আব্দুলকে অনুরোধ করেন তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। আব্দুল রাজি হন। তিনি তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেন। সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু আসল ভয়াবহতা তখনও বাকি ছিল। আব্দুল যখন বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে রওনা হন, ঠিক কয়েক সেকেন্ড পরেই বাইরে থেকে একটি বিকট চিৎকার শোনা যায়। চিৎকারটা ছিল আব্দুলের। বাড়ির সবাই ছুটে বাইরে আসে, কিন্তু কোথাও আব্দুলকে দেখা যায় না।
চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে প্রায় 10 মিনিট হাঁটার পর সেই ঝোপঝাড়ের কাছেই তারা পৌঁছে যায়। আর সেখানে তারা যা দেখে তা আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। ঝোপের ভেতরে পড়ে আছে আব্দুল, মিথর, আর তার পাশে বসে আছে সেই বিশালদেহী কালো প্রাণীটি, যার মুখ রক্তে ভেজা। প্রায় 50 থেকে 60 জন মানুষের সামনে হঠাৎ করেই প্রাণীটি অদৃশ্য হয়ে যায়। সবাই ছুটে গিয়ে দেখে আব্দুলের বুক চেরা, আর তার কলিজা নেই। এই দৃশ্য দেখেই আবু হুরায়রার দাদা অজ্ঞান হয়ে পড়েন। এরপর তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। পরবর্তীতে তাকে পাশের গ্রামের এক অভিজ্ঞ কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সবকিছু শুনে কবিরাজ বলেন, ওই ঝোপের মধ্যে দুটি শক্তিশালী পিশাচ জিন বাস করত। অনেকদিন ধরে সেখানে কোনো জবাই না হওয়ায় তারা ক্ষুধার্ত হয়ে উঠেছিল। যখন আব্দুল তাকে বাড়ি পৌঁছে দিচ্ছিল, তখনও সেই জিন তাদের সঙ্গে ছিল। কিন্তু যখন আব্দুল একা ফিরে যাচ্ছিল, তখনই সুযোগ পেয়ে তাকে আক্রমণ করে। কবিরাজ ঝাড়ফুঁক করে দেন, বাড়ি বন্ধ করে দেন, আর সদকার জন্য একটি ছাগল ফকিরদের খাওয়াতে বলেন। এরপর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু সেই রাতের স্মৃতি তাকে আজও তাড়া করে ফেরে। এত বছর পরেও এই ঘটনা মনে পড়লে তার চোখে পানি চলে আসে। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো অজানা, অদেখা, ভয়ঙ্কর ঘটনার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অন্ধকারকে হালকাভাবে নেবেন না।